পড়ছিলাম নবরূপা, কলমে অনামিকা তাহসিন রোজা, পর্ব সংখ্যা 25। নিহারিকা বলেছিল ইরফান যেন 10 ঘন্টা ঘুমিয়ে নেয়, অথচ ইরফানের চোখে আজ ঘুমিয়ে নেই, একটুও নেই। চিন্তার রেখা পড়েছে তার কপালের ভাঁজে। বিছানায় শটান হয়ে শুয়ে ইরফান দৃষ্টি রেখেছে সিলিং ফ্যানের দিকে। চোখ জোড়া স্বাভাবিকভাবে খোলা, কিন্তু মলিনতা স্পষ্ট। ঘরটা অন্ধকার, ঘড়ির কাঁটা 11টা এসে ঠেকেছে। নিহারিকা ইনায়াকে ঘুম পাড়িয়ে রেখে আসবে বলে সেই 9টায় ঘর থেকে বেরিয়ে গেছে, এখনো আসেনি। অথচ ইরফান তার জন্যই অপেক্ষা করছে। নিহারিকার সাথে কথা রয়েছে তার, কথা শেষ না হওয়া পর্যন্ত ঘুম আসবে বলে মনে হয় না। আরও মিনিট 10 পর দরজা খোলার আওয়াজে ইরফান শোয়া থেকে ঝট করে উঠে বসল। পা টিপে টিপে সাবধানে ঘরে সদ্য প্রবেশ করা নিহা চমকে তাকিয়ে চোখ বড় করে বলল, কি আশ্চর্য, আপনি এখনো ঘুমাননি? আমি তো আপনাকে ভালো মতো ঘুমাতে দেওয়ার জন্যই এতক্ষণ ঘরে আসিনি, আর আপনি চোখ বন্ধই করেননি। ইরফানের মধ্যে কোনো রকম ঘুমানোর উদ্বেগ দেখা গেল না। সে চিন্তিত সুরে বলল, ঘুম আসছে না, তোমার সাথে কথা আছে। নিহারিকা ঘরে ইতোমধ্যে প্রবেশ করে পরনের শাড়ির আঁচল কোমরে গুজে নিয়েছে। কাবার্ডের কাছে গিয়ে কিছু একটা খুঁজতে খুঁজতে বলল, আচ্ছা একটু অপেক্ষা করুন, আমি চেঞ্জ করে আসছি। সারাদিন শাড়ি পরে থাকলেও রাতে ঘুমানোর আগে নিহারিকা পাতলা এবং আরামদায়ক সালোয়ার কামিজ পরে নেয়, না হলে ঘুমোতে পারে না মেয়েটা। বিয়ের কয়েকদিন পর বিষয়টা অনেক অস্বস্তি নিয়ে ইরফানকে জানালে সে হেসে বলেছিল, ঘরে তোমার যা খুশি তুমি তাই পরতে পারো নিহা, তুমি চাইলে দিনেও সালোয়ার কামিজ পরতে পারো, মা তো জোর করবে না শাড়ি পরতে, এটা ম্যান্ডেটরি না। কিন্তু নিহারিকা শোনে না, ঠিক ওই সে দিনে শাড়ি পরেই থাকে। শুধু রাতে ঘুমোটা মনের মতো হওয়ার জন্য ইরফানের অনুমতি নিয়ে সালোয়ার কামিজ পরা শুরু করেছে। ইরফান যেদিন প্রথম সেই রূপে দেখেছিল নিহারিকাকে, সেদিন অবাক হয়ে লক্ষ্য করেছিল এই পোশাকে নিহারিকাকে বেশ বাচ্চা বাচ্চা লাগে, সদ্য 18তে পা দেওয়া নারীর মতো স্নিগ্ধ মনে হয়। তাই এই রূপটা একটু বিশেষ ইরফানের জন্য। সেই তো একমাত্র নিহারিকাকে এই পোশাকে দেখতে পায়, তাও আবার রাতে, যখন পুরো পৃথিবী ঘুমিয়ে। নিহারিকা সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে গেলে ইরফান নিজেও বিছানা থেকে উঠে পড়ে, পরনের শার্টটা খুলে বারান্দায় রেখে আসে, আর কাবার্ডে হাত রেখে নিজের টি শার্ট খুঁজতে থাকে। কিন্তু আশ্চর্যকর কথা হলো, এতগুলো টি শার্ট থাকা সত্ত্বেও এখন একটা টি শার্টও খুঁজে পায় না ইরফান। অনেকক্ষণ খুঁজেও লাভ হয় না। সে এবারে একটু জোরে ডাকে নিহারিকাকে, নিহা, আমার টি শার্ট সব কোথায়? নিহারিকা ওয়াশরুম থেকে স্পষ্ট কথা শুনতে পায় না। সে চেঁচিয়ে বলে, শুনতে পাচ্ছি না। কি বললেন? ইরফান আবারও চেঁচিয়ে বললেও সেই মুহূর্তে ওয়াশরুমের ভেতর থেকে হঠাৎ করে একটা চাপা চিৎকার ভেসে এলো। নিহারিকাকে চেঁচাতে শুনে ইরফানের বুক ধক করে উঠল। 1 সেকেন্ডও দেরি না করে সে দৌড়ে গেল দরজার কাছে। দরজাটা খোলাই ছিল। ঠেলে ভেতরে ঢুকতেই যা দেখলো তাতে তার নিঃশ্বাস এক মুহূর্তের জন্য আটকে গেল। মেঝেতে পড়ে আছে নিহারিকা, ভেজা টাইলসে পিছলে পড়ে গেছে সে। তার এক হাত কোমরের কাছে চেপে ধরা, মুখে যন্ত্রণার ছাপ, ভেজা চুলগুলো এলোমেলো হয়ে গালে লেগে আছে। কয়েক ফোঁটা পানি এখনো গড়িয়ে পড়ছে তার কপাল বেয়ে। ইরফানের বুঝতে সময় লাগলো না, বেচারি পিছলে পড়ে গেছে। নেহা! ইরফান ছুটে গিয়ে তার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল, বাহু আঁকড়ে ধরে নিল। লেগেছে? দেখি, ঠিক আছো? নিহারিকা চোখ মুখ কুঁচকে বলল, ওয়াশরুমে তো পিচ্ছিল হলো কেন? শিট! ইরফান এবারে ধমকে উঠল কিছুটা। ওয়াশরুমে কি লুডো ক্যারাম খেলছিলে? পড়লে কিভাবে? নিহারিকাও ভ্রু কুঁচকে মাথা নিচু রেখে বলল, লুডো ক্যারাম খেলতে গেলেও অত্যন্ত 2 জন লাগে, আপনি থাকলে তো খেলতে পারতামই, এখানে কি ভূতের সাথে খেলবো? ইরফান ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে ফিস করে হেসে ফেলল। দেখি কোথায় লেগেছে? নিহারিকা কাতর স্বরে বলল, কোমরে আর পায়ে। কথা বলতে বলতে সে মাথা তুলল, আর ঠিক তখনই থমকে গেল। তার চোখ গিয়ে আটকালো ইরফানের দিকে। এ কেমন ভয়ানক দৃশ্য! ইরফানের উন্মুক্ত শরীর দেখে নিহারিকা কি যে লজ্জা লাগলো। খালি গা, ভেজা বাষ্পে তার ত্বকটা আরো উজ্জ্বল দেখাচ্ছে। বুকের পেশিগুলো স্পষ্ট, শ্বাসের ওঠানামায় নড়ছে, কাঁধ থেকে পানি ঝরছে হালকা করে। তার মুখে চিন্তা, আতঙ্ক, কিন্তু সেই দৃশ্যটা নিহারিকার চোখে যেন অন্যরকমভাবে ধরা দিল। কয়েক সেকেন্ডের মধ্যে ব্যথা ভুলে হঠাৎ করেই নিহারিকার গাল লাল হয়ে উঠল। সে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল, ঠোঁট কাঁপছে হালকা করে। আপনি আপনি একটু দাঁড়ান বাইরে। ইরফান ভ্রু কুঁচকে বলল, তুমি তো উঠতেই পারছো না, চেঞ্জ তো করেই ফেলেছ,
এখন বাইরে যাব কেন? ওঠো, তুমি নিয়ে যাই। না মানে আমি ঠিক আছি। আপনি কথাগুলো জড়িয়ে গেল। সে নিজেই বুঝতে পারছে না কি বলছে। ইরফান কিছুক্ষণ অস্বস্তিতে লাজুক লালিমায় ছেয়ে যাওয়া স্ত্রীর দিকে তাকিয়ে রইল। বেশ খানিকটা সময় পর বুঝে গেল কেন তার বউ এমন করছে। একটা হালকা নিঃশ্বাস ফেলল সে। ঠোঁটের কোণে খুব ক্ষীণ একটা হাসি ফুটে উঠল, কিন্তু সেটা চেপে রাখলো। নরম স্বরে বলল, নিজে হেঁটে এসো তাহলে, গেলাম আমি। কথাটা এতটাই স্বাভাবিক, এতটাই শান্ত ছিল যে নিহারিকা আর কিছু বলতেই পারল না। চোখ নামিয়ে রইল। ইরফান ধীরে ধীরে উঠে বেরিয়ে গেল। নিহারিকার সাথে সাথে দম ফেলল। অনেকক্ষণ যাবৎ মনে হয় শ্বাস আটকে রেখেছিল। কি আশ্চর্য, লোকটা হুট করে এভাবে নিজের বডি শো অফ করতে এসেছিল কেন? সে কি দেখাতে এসেছে যে তার নায়কের মতো ফিট বডি আছে? কেন? শো অফের কি আছে এতে? জামা কাপড়ের কি অভাব হয়েছে, নাকি লজ্জা শরম নেই? ছি ছি, কি সব বাজে অবস্থা। নিহারিকা নিজেই লজ্জায় মূর্ছা গেলেও ইরফানের মাঝে কোনো লজ্জা নেই। সে ওয়াশরুম থেকে বেরিয়ে নির্বিকার ভঙ্গিতে আবারও সেই শার্ট গায়ে জড়াতে জড়াতে বিড় করে নিজের স্ত্রীর উদ্দেশ্যে হতাশ গলায় বলল, এমন করছে যেন আগে কখনো দেখেনি, ছইনি, কিছুই করেনি। বিড়ালের মতো কামড় আঁচড় তো ভূতে দিয়ে গেছিল মনে হয়। দেখা দেখি ছোঁয়াছুঁই কামড়াকামড়ি সব চুকিয়ে এখন লজ্জায় মরে যাচ্ছে মেয়েটা। নাটক দেখে ঘুম পেয়ে গেল আমার। নিহারিকা অনেকক্ষণ বসে থেকে ব্যথাটা সয়ে নিল। এরপর ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু দুঃখের কথা ও কোনোভাবেই দাঁড়াতে পারল না। পায়ের ব্যথাটা মনে হচ্ছে দাঁড়ানোর চেষ্টা করলেই বেড়ে যাচ্ছে। ব্যথাটা পুরো ব্রেনে গিয়ে আঘাত করছে নিহারিকার। সে বেশ বুঝতে পারল পাটা মচকে গেছে, কিন্তু এখন কি সে এভাবেই বসে থাকবে নাকি সারা রাত? শেষে সব কিছু ভুলে নিহারিকা ভীষণ মিষ্টি করে ডাক ছুড়ল, মিস্টার কবির, মিস্টার কবির। ইরফান জানতো তার ডাক পড়বে। সেই অপেক্ষায় ওয়াশরুমের পাশেই দাঁড়িয়ে থাকা ইরফান ফট করে ঢুকে গিয়ে বেশ ভাব নিয়ে কলার ঝেড়ে জিজ্ঞেস করলো, ইয়েস মিসেস কবির, হাউ ক্যান আই হেল্প ইউ? নিহারিকা মেকি হাসল, নিজের পায়ের দিকে ইশারা করে বলল, পাটা বেজায়গায় ফেসে গেছে, দাঁড়াতে পারছি না, হয় পাটা ঠিক করে দিন, আর না হয় প্লিজ ক্যারি মি। বলেই দুহাত বাড়িয়ে তাকে কোলে নিতে বলল নিহারিকা। ইরফানের মধ্যে কোনো ভাব দেখা গেল না। মনে মনে হাসলে এখন সে বেশ গম্ভীরভাবে বলল, 58 কেজি ওজন তোমার, কোলে নিতে পারবো না, আমার হাত ব্যথা করবে। নিহারিকার চোখ সরু করে তাকালো, বিড় করে বলল, আপনার এই জাদুটোনা সারাতে গিয়ে আমার ওজন এখন 56তে নেমেছে। তবুও মুখে আনতে পারল না সে। বেশ বুঝলো ইরফান ইচ্ছে করে টিচ করছে। তাই নিহারিকার আগে ফুসতে ফুসতে কঠিন বাস্তবতা বলেই দিল, আপনার ওজনও 72 কেজি। প্রয়োজনীয় সময়ে ওটা অবশ্যই মনে রেখে আমার সাথে সামাজিক দূরত্ব বজায় রাখবেন। খোক খোক করে কেশে বৃহৎ নয়নে তাকালো ইরফান। সে মোটেও এমন কিছু আশা করেনি। বুদ্ধিমান সে, অবশ্যই নিহারিকার কথার মানে বুঝেছে। তবু এবারে সে নিজেকে সামলে এগিয়ে এলো। নিহারিকাকে ধরে কোলে তুলে নিল এক ঝটকায়। এক হাত তার পিঠে, আরেক হাত হাঁটুর নিচে। খুব সাবধানে তুলে নিল কোলে। ফট করে বেফাস কথা বলার পরেও নিহারিকার নিঃশ্বাস আটকে গেল হালকা করে। এত কাছ থেকে এতটা নির্ভরতায় তার বুকের ভেতরটা কেমন যেন হয়ে উঠল। মেয়েটাকে বিছানায় এনে খুব সাবধানে বসিয়ে দিল ইরফান। তারপর নিচু হয়ে নিহারিকার পায়ের দিকে তাকালো। কোথায় লেগেছে দেখাও। নিহারিকা মাথা নাড়ল, ঠিক হয়ে যাবে, আপনি সরুন, পায়ে হাত দেবেন না। ইরফান দীর্ঘশ্বাস ফেলল, চাপা কণ্ঠে বলল, এমনিতেই নিজের জবানের তালা খুলে ফেলেছ একটু আগে, এখন আমারও মুখ খুলতে বাধ্য করো না। পায়ে কি শুধু হাত দেওয়া বাকি আছে আমার? এটাই কি প্রথম? ইঙ্গিত বারবার একই দিকে যাচ্ছে দেখে নিহারিকা চোখ বড় করে তাকালে ইরফান নিজেই পা টেনে নিল। নিহারিকা এবারে আর্তনাদ করে উঠল ব্যথায়। আস্তে। ইরফান খুব সাবধানে আলতো করে পাটা ধরে দেখল। আঙুলের ছোঁয়া খুবই সাবধানী, যেন সে ভেঙে যাবে। নিহারিকার চোখ আবারও আটকে গেল তার উপর। এই মানুষটা, যে মানুষটা বলেছিল সে তাকে ভালোবাসে না, অথচ সেই মানুষটার স্পর্শে এত যত্ন, এত ভালোবাসা কেন টের পাওয়া যায়? যেন লোকটার মধ্যে তাকে হারানোর ভয় লুকিয়ে আছে। নিহারিকার বুকটা হালকা কেঁপে উঠল। সে ধীরে মুখ ফিরিয়ে নিল। চোখের কোণে জমে ওঠা অদৃশ্য এক অনুভূতিকে লুকিয়ে ইরফান অনেকটা সময় ধরে পায়ে হাত বুলিয়ে দেখে বলল, এখানে বসো, আমি মলম আনছি, শক্ত হাতে একটু মাসাজ করে দিলে সকালে ঠিক হয়ে যাবে। নিহারিকা বাধা দিল না। ইরফান মলম আনতে গেলে হুট করে নিহারিকার মাথায় কিছু একটা উদয় হয়। সাথে সাথে ও কিছুক্ষণ আগের স্মৃতিচারণ করে এসে থমকে গিয়ে ইরফানকে ডাকতে শুরু করে, ইরফান,
ইরফান, এদিকে আসুন তো। মুখে হাসি উপচে পড়ছে নিহারিকার। কিছু একটা খুশির খবর মনে হয় সে জানতে পেরেছে বা আবিষ্কার করতে পেরেছে। ডয়ারে মাত্র পাওয়া মলমটা হাতে নিয়ে ইরফান ভ্রু কুঁচকে তাকালো। মেয়েটা কি আজকে পাগল হয়ে গেছে? তখন থেকে কি শুরু করেছে? মনের কথা মনেই দাফন করে ইরফান হাতে মলম নিয়ে এগিয়ে এলো, কিন্তু এসে বিছানায় বসা মাত্রই তার উপর যেন হামলা হলো। নিহারিকা যত দ্রুত সম্ভব খুব তাড়াহুড়ো করে ইরফানের শার্টের বোতাম খোলাতে উদ্যত হলে চমকে গিয়ে ছিটকে যায় ইরফান। আরে আরে, কি করছো? আহা, সমস্যা কি আপনার? এইদিকে আসুন, শার্টটা খুলুন তো দ্রুত। খুলুন বলছি, ফাস্ট। বলতে বলতে নিজেই বোতামের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে নিহারিকা। ইরফান রীতিমতো চমক খেলো। আহাম্মকের মতো তাকিয়ে রইল সে। তার মনে হলো নিহারিকা আসলেই পাগল হয়ে গেছে। সে অবাক হয়ে বিড়বিড় করতে বাধ্য হলো, যেই মেয়ে একটু আগে আমাকে খালি গায়ে দেখে লজ্জায় টমেটো হয়ে যাচ্ছিল, সে নিজেই এখন জবরদস্তি করে শার্ট খোলাতে চাইছে। কেন? হচ্ছেটা কি এসব? ইরফানের ভাবনাতে এক বালতি নিরাশার পানি ফেলে নিহারিকা আরও বেশি এগিয়ে এসে ইরফানের শার্টের বোতাম খুলতে শুরু করলো। সে খুব আগ্রহী কিছু একটা দেখার জন্য। ইরফান নিজে এবার চোখ পিটপিট করে তাকিয়ে স্ত্রীকে সাহায্য করলো কাজটা শেষ করতে। না জানি কি দেখার জন্য এমন করছে মেয়েটা। পুরোপুরি শার্টটা খুলে বিছানার পাশে অযত্নে ফেলে দিলে নিহারিকার চোখ টলমল করে ওঠে। হুট করে উচ্ছ্বাসিত বউয়ের চোখে পানি জমতে দেখে ইরফানও অবাক হয়, সতর্কও হয় একটু। সে অবলীলায় তাকিয়ে থাকে নিহারিকার দিকে। যেই মেয়ে কিনা এখন খুব আবেগী চোখে ইরফানের বুকের দিকে তাকিয়ে আছে, সে আস্তে করে ইরফানের শার্টহীন বুকে হাত রাখল। স্পর্শটা লাগতেই যেন শরীর দিয়ে এক অদ্ভুত স্রোত বয়ে গেল ইরফানের। তবে হাত সরিয়ে নিল না মেয়েটা। ইরফান কিছু বলল না, শুধু নিজেকে সামলিয়ে তাকিয়ে রইল নিহারিকার দিকে। মেয়েটা কি তাকে মেরে ফেলতে চাইছে? কয়েক সেকেন্ড পর নিহারিকার চোখে পানি নিয়ে হেসে ইরফানের দিকে তাকিয়ে বলে, ইরফান দেখুন, আপনার শরীরের দাগগুলো এখন নেই, একদম ভ্যানিশ হয়ে গেছে। একটুও দাগ নেই, বুকের কাটা দাগটাও নেই, কালচে দাগগুলোও নেই, কিচ্ছু নেই, কিচ্ছু না। দেখুন। ইরফান নিজেও খেয়াল করেনি এতক্ষণ। নিহারিকার কথা শুনে সেও যেন স্তব্ধ হলো। নিজের দিকে তাকিয়ে অবাক হলো। আসলেই কোনো দাগ নেই, একদম উধাও হয়ে গেছে সব। মনে হচ্ছে কিছু ছিলই না এখানে। তার মানে নিহারিকা ওয়াশরুমে তখন বিষয়টা দেখেও খেয়াল করতে পারেনি। পরে মনে পড়লে বুঝতে পারে। উপলব্ধি করার পরই উদ্গ্রীব হয়ে যায়। ইরফান এবারে নিহারিকার দিকে তাকালো। নিহারিকার ঠোঁটে হাসি, মন ঝরানো হাসি, বুকে ব্যথা বাড়িয়ে দেওয়ার মতো হাসি। সামান্য এইটুকুতেই মেয়েটা এত খুশি, এতটা। ইরফান অবাক হয় নিহারিকার এমন আনন্দ দেখে। সে উপলব্ধি করতে পারে নিহারিকা নিজের কিছু থেকে অন্যের আনন্দে বেশি খুশি হয়। নিহারিকা এবারে থেমে থাকলো না। ইরফানের কাঁধে হাত রেখে উকি মেরে একবার পিঠ থেকেও নজর বুলিয়ে এনে রীতিমতো চেঁচিয়ে বলল, পিঠেও দাগ নেই ইরফান, কিচ্ছু নেই। আপনি ঠিক হয়ে গেছেন, একদম ঠিক হয়ে গেছেন। আর কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হবে না আর। ইরফানের বুকটা যেন হালকা কেঁপে উঠল। সে নিজের দিকে তাকিয়ে আবার নিহারিকার দিকে তাকালো। মেয়েটার চোখে যে আনন্দ, ওটা কৃত্রিম না, কোনো অভিনয় না, নিখাত নির্মল, একেবারে অন্তর থেকে উঠে আসা। এতদিন ধরে নিজের শরীরের এই দাগগুলো যেন তার জীবনের অভিশাপ ছিল। প্রতিটা দাগ একটা করে স্মৃতি, একটা করে ভয়, একটা করে অন্ধকার। আর আজ সব উধাও। কিন্তু তার চেয়ে বেশি অবাক করল নিহারিকাকে। সে এতটা খুশি যেন এই মুক্তিটা তার নিজের। নিহারিকা ইরফানের মুখের দিকে তাকিয়ে নিভে গিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি খুশি হননি? হয়েছি তো, তবে হাসছেন না যে? ইরফান তবুও হাসল না। এগিয়ে গিয়ে নিহারিকার কপালে চুমো খেয়ে নিল সময় নিয়ে। মাথা নামিয়ে নিহারিকার চোখে চোখ রেখে বলল, সব আনন্দেই হাসতে নেই, কিছু আনন্দে কাঁদতেও হয়। নিহারিকা আবারও হেসে চোখের পানি মুছল। তবে আমার মতো কাঁদতে কাঁদতে হাসুন। ইরফান ধীরে বলল, তুমি কাঁদছো কেন? নিহারিকা চোখ ভেজা অবস্থায় মাথা নাড়ল। ওই রাতে যখন দাগগুলো দেখেছিলাম, তখনই বুকটা ধক করে উঠেছিল আমার। সুস্থ স্বাভাবিক ইরফান কবিরকে দেখার বড়ই তৃষ্ণা পেয়েছিল। এভাবে আপনাকে দেখাটা স্বপ্ন ছিল। আমি ভাবতেই পারিনি দাগগুলো এত জলদি একদম ভ্যানিশ হয়ে যাবে জাদুর মতো। তাই খুশি হয়েছি, আবার কান্নাও পাচ্ছে। এটা কি স্পেশাল আনন্দ বলে, আপনি বুঝবেন না। ইরফান ফিক করে হেসে উঠল। নিহারিকাকে এই মুহূর্তে তার মোটেই সেই শক্ত সবল সাহসী লড়াকু নিহারিকা মনে হচ্ছে না। একটা মিষ্টি আদুরে পুতুলের মতো বউ মনে হচ্ছে।
হঠাৎ করেই নিহারিকা আর নিজেকে সামলাতে পারল না। দ্রুত এগিয়ে এসে ইরফানকে জড়িয়ে ধরল। আলহামদুলিল্লাহ শব্দটা খুব আস্তে বের হলো তার ঠোঁট থেকে, কিন্তু তাতে এমন একটা কাঁপা অনুভূতি মিশেছিল যেটা সরাসরি গিয়ে লাগলো ইরফানের বুকের ভেতর। ইরফান থমকে গেল প্রথমে, তারপর খুব ধীরে খুব সাবধানে সেও হাত তুলে নিহারিকার পিঠে রাখল। কিছুক্ষণ কেউ কিছু বলল না, শুধু দুজনের নিঃশ্বাস আর নীরব একটা শান্তি। এরপর নিহারিকা ধীরে সরে এলো, চোখ মুছে নিয়ে একটু লজ্জা মেশানো হাসি দিল। আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। ইরফান তাকিয়ে রইল তার দিকে, কিছু একটা বলতে চাইল কিন্তু থেমে গেল। তার বদলে ধীরে বলল, তুমি না থাকলে আমি বোধহয় আজও ওই দাগগুলোর সাথে বেঁচে থাকতাম। নিহারিকা মাথা নাড়ল, না, আপনি মুক্ত হতেনি, শুধু সময়টা একটু বদলে যেত। ইরফান হালকা হেসে বলল, তুমি সব কিছুকে এত সহজ করে বলো কেন? কারণ কঠিন করে ভাবলে ভয় পেয়ে যাই, খুব শান্তভাবে বলল নিহারিকা। আবার কয়েক সেকেন্ড নীরবতা। দীর্ঘশ্বাস ফেলে ইরফান মলমটা তুলে নিয়ে বলল, এখন পাটা দাও, আমার দাগ সারিয়েছ, এখন আমি তোমার ব্যথা সারিয়ে দিই। নিহারিকা ফিক করে হেসে ফেলল, তবে হালকা ভ্রু কুচকে বলল, দরকার নেই মনে হয়, ব্যথা নেই আমার, চলে গেছে। বললেই হলো তাই না? অবাধ্য হবে না নিহা, আমি কিন্তু সবসময় ভালো স্বামী নই। নিহারিকা আবারও হাসল। ভয় পাই নাকি? একটুও না। ইরফান এক ঝটকায় নিহারিকার পা টেনে মলম লাগানো শুরু করে বলল, ভয় পাও না ভালো কথা, ভবিষ্যতেও যে পাবে না তার গ্যারান্টি কই? ইরফান খুব মন দিয়ে মলম লাগাতে লাগলো, আলতো করে যত্ন করে, যেন সামান্য ব্যথাটাও সে নিজের হাতে কমিয়ে দিতে চায়। নিহারিকা তাকিয়ে রইল তার দিকে। এই মানুষটা বলে সে ভালোবাসে না, কিন্তু এই স্পর্শ, এই যত্ন, এই ভয়, এসব কিছুর নাম কি? তার বুকের ভেতর আবারও কেমন যেন হয়ে উঠল। সে ধীরে চোখ নামিয়ে ফেলল। আর ঘরের ভিতর সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরও নতুন কিছু খুব নিঃশব্দে শুরু হয়ে গেল। মলম লাগানো শেষ হলে নিহারিকা হেসে লাফিয়ে ঘুমানোর প্রস্তুতি নিতে শুরু করতে চায়। ইরফান সেখানেই বসে মলমটা প্যাকেটে ঢুকিয়ে রাখতে রাখতে কিছু একটা ভাবে। নিহারিকা আজ তাকে অনেকবার অস্বস্তিতে ফেলেছে, ইচ্ছে করে টিচ করেছে, সেও তো কম যায় না, চাইলে এখনই করতে পারে। যেই ভাবা সেই কাজ। ইরফান এবারে মলমটা বেডসাইড টেবিলে রেখে হুট করেই ঝুঁকে এলো নিহারিকার দিকে। হাসি খুশি থাকা নিহারিকা হুট করেই শ্বাস আটকে যাওয়ার মতো করে বালিশের দিকে হেলে গেল একটু। আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এর মধ্যে ইরফান আরো কাছে চলে এলো, আছোয়া হয়ে পড়ল নিহারিকার উপর। তার দুই পাশে দুই হাতে ভর দিয়ে ঝুঁকে যেতে থাকলো একটু একটু করে। অবস্থা বেগতিক দেখে তার সাথে তাল মিলিয়ে নিহারিকাও একটু একটু করে পেছাতে থাকলো। লোকটা এভাবে কাছে আসছে কেন? তাও আবার উদাম গায়ে। কি চাচ্ছে এখন? এমন তো হওয়ার কথা না, উনি না জেন্টালম্যান। নিহারিকা নিজের বালিশের ছুঁই ছুঁই হওয়াতে জিজ্ঞেস করলো কাপা কণ্ঠে, কি হয়েছে? কি হচ্ছে এসব? ইরফান হাসি চেপে রাখার চেষ্টায় থেকে গম্ভীর কিন্তু নেশালো কণ্ঠ বলল, ভাবছি। কি ভাবছেন? কাপা কণ্ঠ নিহারিকার। ভাবছি শার্টটা যখন খুলিয়ে ছাড়লে তখন শুধু শুধু তো আর ছেড়ে দেওয়া যায় না। আমি আবার কোনো কিছুতেই লস প্রজেক্ট পছন্দ করি না, তাই ওটা নিয়েই নি। নিহারিকা চোখ পিট পিট করে তাকালো। তার বলতে ইচ্ছে করলো, আপনাকে শার্ট পুনরায় পরিধান করতে মানা করেছে কোন বাদরে? পরে নিন, কে ধরে রেখেছে? কিন্তু কথা মুখে আনতে না পেরে নায়িকাদের মতো করে কাপা কণ্ঠে বলল, মানে? ইরফান আরও ঝুঁকে থাকলো। মানে কি? ফিসফিস কণ্ঠ ইরফানের। মানে হলো, কি? মানে একটা জিনিস খুব দরকার। কি দরকার? বলেই নিহারিকা যখন বাস্তবতা মেনে নিয়ে চোখ খিচে বন্ধ করে ফেলল, তখন ইরফান নিহারিকার কানের কাছে এসে ফিসফিস করে বলল, একটা টি শার্ট দরকার। যখন শার্টটা খুলেই ফেলেছি তাহলে টি শার্ট পরে নেওয়া বেটার। তখন থেকে একটাও খুঁজে পাচ্ছি না। কোথায় রেখেছ? একটু খুঁজে দাও। আমি তো এভাবে উদম হয়ে থাকতে পারি না, লজ্জা লাগে। কিছু মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ রইল। তারপর নিহারিকার চোখ দুটো হঠাৎ করেই খুলে গেল। সে কয়েক মুহূর্ত ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে রইল ইরফানের দিকে। তারপর ধীরে ধীরে তার মুখের অভিব্যক্তি বদলাতে লাগলো। আতঙ্ক, এরপর অবিশ্বাস, তারপর রীতিমতো নাক মুখ কুচকে সে ক্ষোভে চেঁচিয়ে উঠল। কি? এক ঝটকায় সে উঠে বসে পড়ল। মুখটা লাল হয়ে গেছে, লজ্জায়, রাগে, অপমানে সব মিলিয়ে এক অদ্ভুত অবস্থা। আপনি আপনি সিরিয়াসলি এই জন্য? ইরফান এবার আর ধরে রাখতে পারল না, ফিক করে হেসে ফেলল। হ্যাঁ, এতক্ষণ ধরে খুঁজছি, একটা টি শার্টও পাচ্ছি না, তাই আর কি। তাই বলে এইভাবে? নিহারিকা রীতিমতো হাঁ করে তাকিয়ে আছে।
আমি তো ভাবলাম। কথাটা শেষ করার আগেই সে থেমে গেল। ইরফান ভ্রু তুলে তাকালো, ঠোঁটের কোণে দুষ্ট হাসি। কি ভাবলে? কিচ্ছু না। ঝট করে মুখ ফিরিয়ে নিল নিহারিকা। ইরফান একটু ঝুঁকে আবারও বলল, না না, বলো না, কি ভাবলে? আপনার মাথা। তারপর? উফ, কিছুই ভাবিনি বলেছি তো। তাহলে চোখ বন্ধ করে আত্মসমর্পণ করলে কেন? এই কথাটা শোনার সাথে সাথে নিহারিকার গাল একেবারে টকটকে লাল হয়ে গেল। সে ধাক্কা দিল লোকটাকে। ইরফান রাগে বালিশ তুলে সরাসরি ছুঁড়ে মারল ইরফানের দিকে। আপনি একটা একটা কি বিরক্তিকর মানুষ। ইরফান হেসে বালিশটা সরিয়ে রেখে বলল, আচ্ছা ঠিক আছে, রাগ করো না, সত্যিই দরকার ছিল। আমি শার্ট পরে ঘুমাতে পারবো না, টি শার্ট খুঁজে দাও। নিহারিকা মুখ ফুলিয়ে বসে আছে। কয়েক সেকেন্ড কিছু বলল না। তারপর হঠাৎ করে উঠে দাঁড়িয়ে কাবার্ডের দিকে গেল। জোরে দরজা খুলে কোথা থেকে যেন একটা টি শার্ট টেনে বের করে এনে ইরফানের দিকে ছুঁড়ে দিল। নিন, পড়ুন, আর আমার সামনে এমন নাটক করবেন না। ইরফান টি শার্ট হাতে নিয়ে একটু হাসলো। কি আশ্চর্য, সে খুঁজলো তখন পেল না, অথচ নিহা গেল আর নিয়ে এলো। নিহারিকার কথা শুনে ইরফান বলল, নাটকটা কিন্তু তুমি আগে শুরু করেছিলে, শার্ট খুলে দিয়ে। চুপ। নিহারিকা এবার সত্যি লজ্জায় মাটিতে মিশে যেতে চাইল। সে তাড়াতাড়ি বিছানায় উঠে কম্বল টেনে নিল নিজের উপর। লাইট অফ করুন আর ঘুমান। ইরফান টি শার্ট পরে নিল ধীরে ধীরে। তারপর লাইট অফ করে বিছানায় এসে শুয়ে পড়ল। ঘর অন্ধকার, কিছুক্ষণ নিস্তব্ধতা। তারপর অন্ধকারেই খুব আস্তে ইরফানের গলা শোনা গেল, নিহা। কি? তুমি কিন্তু সত্যিই ভেবেছিলে আমি? একদম চুপ থাকবেন। এবারে সত্যি রেগে গেল নিহারিকা। ইরফান হালকা হেসে চুপ করে গেল। মেয়েটাকে জ্বালাতে ভালো লাগলো। কেমন করে লাল হয়ে গেল মুহূর্তেই। কিন্তু অন্ধকারের আড়ালে নিহারিকার ঠোঁটের কোণে খুব ছোট্ট একটা হাসি ফুটে উঠল। লজ্জা, রাগ আর অদ্ভুত এক মিষ্টি অনুভূতি মিশে। আজকের রাতটা একটু আলাদা হয়ে গেল বোধহয়। অনেকদিন পর একটা স্বাভাবিক রাত পেল, একটা নিশ্চিন্তের নিদ্রার সুযোগ পেল।